দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যার দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছে আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম। ক্ষমতায় টিকে থাকতে শেখ হাসিনা নির্বিচারে গুলির নির্দেশ দেন, জুলাই অভ্যুত্থান নিয়ে জাতিসংঘের প্রতিবেদন। অন্ধকার যুগের প্রতিষ্ঠা করেছিল আওয়ামী লীগ সরকার, আয়নাঘর পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টার মন্তব্য। পুলিশের বাধা ভেঙে সচিবালয় এলাকায় অবস্থান বিডিআরের চাকরিচ্যুত সদস্যদের, পুনর্বহাল সহ ৬ দফা। এবারে পুরো আয়োজন। বাংলাদেশে গত বছরের জুলাই আগস্টে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। এতে বলা হচ্ছে ১ জুলাই থেকে ১৫ আগস্টের মধ্যে অন্তত ১,৪০০ জনের বেশি মানুষকে হত্যা করা হয়ে থাকতে পারে। আহত হন হাজার হাজার মানুষ। এদের অধিকাংশই বাংলাদেশের বিভিন্ন নিরাপত্তা বাহিনীর দ্বারা গুলিবিদ্ধ হয়েছেন। নিহতদের মধ্যে ১২ থেকে ১৩ ভাগ শিশু রয়েছে বলে উল্লেখ করা হয়েছে ওই প্রতিবেদনে। জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের প্রতিবেদনে আরও বলা হচ্ছে, ক্ষমতায় টিকে থাকতেই অভ্যুত্থানের সময় ছাত্র জনতার উপর বল প্রয়োগের নির্দেশনা দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। And our thousands of people, including children, have suffered life-altering injuries. Resources will be needed to implement victim-centered reparation programs. বাংলাদেশের জন্য এগিয়ে যাওয়ার সর্বোত্তম পথ হলো একটি বিস্তারিত প্রক্রিয়ার মাধ্যমে জুলাই আগস্ট অভ্যুত্থানে সংগঠিত ভয়াবহ অন্যায়গুলোর সত্য উন্মোচন, নিরাময় এবং জবাবদিহির মুখোমুখি হওয়া। এই গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ধারাবাহিকতার প্রতিকার করা এবং এর পুনরাবৃত্তি যাতে আর কখনো না ঘটতে পারে তা নিশ্চিত করা। আমার কার্যালয় এই গুরুত্বপূর্ণ জাতীয় জবাবদিহিতা এবং সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে প্রস্তুত। Are dismantled or completely overhauled. আয়নাঘর নামে আখ্যা পাওয়া ৩টি গোপন বন্দিশালা পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বন্দিশালাগুলোকে অবর্ণনীয় ও বিভৎস উল্লেখ করে তিনি বলেছেন, আওয়ামী লীগ সরকার দেশে অন্ধকার যুগের প্রতিষ্ঠা করেছিল। পরে ব্রিফিংয়ে প্রেস সচিব জানিয়েছেন, দেশে আরও অন্তত ৮০০ বন্দিশালা থাকতে পারে। গণ অভ্যুত্থানে পতিত আওয়ামী লীগ সরকারের সময় গুমের শিকার ব্যক্তিদের সন্ধানে গত বছরের আগস্ট মাসে একটি তদন্ত কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। ৫ সদস্যের এই কমিশন সম্প্রতি একটি প্রতিবেদন সুপারিশ আকারে সরকারের কাছে জমা দিয়েছে। তারও আগে থেকে গণমাধ্যমে বলা হচ্ছিল, আয়নাঘর নামে আখ্যা পাওয়া গোপন বন্দিশালা ও নির্যাতন কেন্দ্রে গুম হওয়া ব্যক্তিদের আটকে রাখা হতো। প্রধান উপদেষ্টা আয়নাঘর পরিদর্শনেরও ঘোষণা দিয়েছিলেন। অবশেষে দায়িত্ব গ্রহণের ৬ মাস পর বুধবার প্রধান উপদেষ্টা রাজধানীর আগারগাঁও, কচুক্ষেত ও উত্তরা এলাকার ৩টি গোপন বন্দিশালা ঘুরে দেখেন। এই গত সরকার এই আইএমএ জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে। এটা তার একটা নমুনা। অবনতি চূড়ান্ত রূপ দেখলাম সর্বক্ষেত্রে, এটা তার একটা প্রতিচ্ছবি। কাজে গুম কমিশন যেটা আমাদের সামনে নিয়ে আসলো, সেটা হলো যে কি পরিমাণে একটা দেশকে সর্বদিকে ধ্বংস করা যায়, এমনকি মানুষের একেবারে সামান্যতম যে মানবিক অধিকার সেটুকু থেকে বঞ্চিত করে রেখে দেওয়া হয়েছে। পরে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকে বিস্তারিত জানানো হয় গোপন বন্দিশালা নিয়ে। প্রেস সচিব জানান, আয়নাঘরগুলোর অবস্থান ছোট জায়গায় হওয়ায় সকল মিডিয়াকে নেওয়া হয়নি। তবে শুধু ঢাকা নয়, গোপন বন্দিশালা দেশে আরও রয়েছে। এবং বাংলাদেশে যত আয়নাঘর আছে প্রত্যেকটা খুঁজে বের করা হবে। সোফার আমাদের কাছে গুম কমিশনের ইনভেস্টিগেশন অনুযায়ী এবং সিকিউরিটি ফোর্সে যা ইনভেস্টিগেশন করেছে, আমরা জেনেছি এটার সংখ্যা কয়েকশো, মেবি ৭০০ থেকে ৮০০, এবং এইটা আরও বের হচ্ছে। এবং এটা বোঝা যাচ্ছে যে এটা শুধুমাত্র ঢাকায় কনসেন্ট্রেট ছিল না, প্রত্যন্ত অঞ্চলেও এরকম অনেক আয়নাঘর ছিল। তিনি জানান, গুম ও বিচার বহির্ভূত হত্যার সঙ্গে যারা জড়িত তারা কেউ ছাড় পাবেন না। যে আওয়ামী লীগের যারা এই গুম, খুন, হত্যাকাণ্ডে জড়িত ছিল সবার বিচার হবে। যারা যারা এগুলো ইনভলভ ছিল, যাদের হাতে রক্ত, সবার বিচার হবে। কেউ বাঁচতে পারবে না, এই বিচারের থেকে কারো মুক্তি নেই। শেখ হাসিনা গুম, খুন ও জুলাই আন্দোলনে হত্যাকাণ্ডের অন্যতম হুকুমদাতা উল্লেখ করে প্রেস সচিব জানান, তাকে ভারত থেকে ফেরাতে কাজ করছে সরকার। শেখ হাসিনা এখানে মেন, উনার নির্দেশে এই ঘটনাগুলো ঘটেছে, এই খুনগুলো হয়েছে। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। তদন্ত শেষ হওয়ার আগে ট্রাইব্যুনালের মামলার রায় নিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুলের বক্তব্যে অসন্তোষ প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদার।
বুধবার একটি মামলার শুনানির সময় বিচারপতি বলেন, ট্রাইব্যুনালের বিচার হবে স্বাধীন এবং নিরপেক্ষভাবে। ট্রাইব্যুনালের রায় ঘোষণার বিষয়ে কেউ আগাম মন্তব্য করলে ব্যবস্থা নেবে ট্রাইব্যুনাল। এর আগে এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়ারুল আহসানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানির পরে গুমের মামলায় এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানের পরবর্তী তদন্ত প্রতিবেদন 20 এপ্রিল দাখিলের নির্দেশনা দিয়েছেন বিচারপতি। আওয়ামী লীগের শাসনামলে গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ এবং সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা তারেক সিদ্দিকী সহ 12 জনের বিরুদ্ধে গত 6 জানুয়ারি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল ট্রাইব্যুনাল। পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় চাকরিচ্যুতদের পুনর্বহাল সহ 8 দফা দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। দাবি আদায়ে দ্বিতীয় দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেন ক্ষতিগ্রস্তরা। এ সময় ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেয়া এবং বিডিআর বিদ্রোহের ঘটনায় দায়ের করা মামলায় এখনও আটক নিরপরাধ বিডিআর সদস্যদের মুক্তিসহ নানা দাবি জানানো হয়েছে। ভুক্তভোগীরা বলছেন, বিডিআর বিদ্রোহের ঘটনায় দায়ের করা মামলায় সঠিক বিচার হয়নি। নতুন করে তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্যদের স্বজনরা। দুপুর পর্যন্ত সরকারের পক্ষ থেকে সাড়া না পেয়ে সচিবালয়ের দিকে রওনা হন আন্দোলনকারীরা। হাইকোর্ট মোড়ে পুলিশ বাধা দিলে খাদ্য ভবনের সামনে অবস্থান নেন তারা। আমি এখানে আসছি আমার ন্যায্য অধিকার ফিরে পাওয়ার জন্য। আমার অবস্থান ছিল রাঙ্গামাটি জেলা, সেখান থেকে আমাদের ওখানে তো বিদ্রোহ হয়নি, তারপরে বিদ্রোহের মামলাতে আমাদেরকে শাস্তি দেওয়া হয়েছে। যারা হত্যাকারী তাদের বিচার চাই, আর যারা নির্দোষ তাদেরকে আমি মুক্তি চাই এবং ক্ষতিপূরণ চাই, এটাই আমার দাবি। আমরা ছাত্র জনতা আপনাদের পাশে ছিলাম এবং ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আপনাদের সাথে থাকব। দর্শক, খবরেই জানাচ্ছিলাম, পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় চাকরিচ্যুতদের পুনর্বহাল সহ 8 দফা দাবি জানিয়ে আসছেন ভুক্তভোগীরা। এই মুহূর্তে খাদ্য ভবনের সামনে তারা অবস্থান কর্মসূচি পালন করছেন। সহকর্মী স্বস্তিকা সিংহ খবর সংগ্রহ করছেন, যোগ দিয়েছেন আমার সঙ্গে। স্বস্তিকা, দুপুর থেকে বিক্ষোভকারীরা খাদ্য ভবনের সামনেই তো অবস্থান করছেন, তাদের দাবিও রয়েছে বেশ কিছু। তারা এই মুহূর্তে আসলে কি বলছেন? সরকারের সঙ্গে তাদের কোনো আলোচনার পথ খুলেছে কিনা? রুবায়েত, সরকারের সাথে তাদের আলোচনার পথ খুলেছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম যে সমন্বয়ক রয়েছেন মাহিন সরকারের নেতৃত্বে কিন্তু স্বরাষ্ট্র সচিবের সাথে দীর্ঘ সময় বৈঠকের পর কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে যে বৈঠকের দ্বার, সেই বৈঠকের দ্বারটি খুলেছে এবং রোববার সেই বৈঠকটি হওয়ার কথা। তবে খাদ্য অধিদপ্তরের সামনে তাদের অবস্থান ছিল। কিছু সময় আগেই কিন্তু তারা ঘোষণা দিয়েছে যে যত সময় না পর্যন্ত স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে তাদের বৈঠক হবে তত সময় কিন্তু তারা সড়কে অবস্থান করবে। এবং যেহেতু খাদ্য অধিদপ্তরের সামনে সড়কটি একটি ব্যস্ততম সড়ক, এজন্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথে তাদের কিছুটা বাকবিতণ্ডা হওয়ার পর তারা কিন্তু এই মুহূর্তে শহীদ মিনারের দিকে রওনা হয়েছেন এবং তারা কিন্তু শহীদ মিনারের তাদের দুইটি পক্ষ হয়েছে। একটি পক্ষ আসলে বলছে যে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠকের আগ পর্যন্ত তারা শহীদ মিনারেই অবস্থান করবেন। এই মুহূর্তে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্যরা রয়েছে বা আইন শৃঙ্খলা বাহিনীর যে জলকামানের গাড়ি, সেই গাড়িগুলো কিন্তু এখান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে, কারণ যেহেতু তাদের অবস্থান রয়েছে শহীদ মিনারের দিকে। রুবায়েত, এই ছিল আসলে খাদ্য অধিদপ্তরের সামনে থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। নিশ্চয়ই স্বস্তিকা সিংহ যোগ দিয়েছিলেন। অপারেশন ডেভিল হান্টে যে পরিমাণ অবৈধ অস্ত্র উদ্ধারের আশা ছিল তা এখনও পূরণ হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। গাজীপুরের শফিপুর আনসার ভিডিপি একাডেমিতে দুপুরে বাংলাদেশ আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকী ও 45তম জাতীয় সমাবেশে অংশ নেন তিনি। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আনসার সদস্যদের যৌক্তিক দাবিগুলো মানা হবে। দেশের ক্রান্তিকালে সড়ক নিরাপত্তা এবং ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করতে এই বাহিনীর সদস্যরা শতভাগ পেশাদারিত্বের সঙ্গে কাজ করেছে। অপারেশন ডেভিল হান্টের মাধ্যমে শিগগিরই আরও অবৈধ অস্ত্র উদ্ধার সম্ভব হবে বলে প্রত্যাশা করেছেন এই উপদেষ্টা। ডেভিল হান্ট কতটুকু কার্যকরী হচ্ছে, আপনারা যেহেতু গাজীপুরের পাশে, এটা তো গাজীপুরের ভিতরেই পড়ছে, তা আপনারা এসব সবচেয়ে বেশি বলতে পারবেন কতটুকু কার্যকরী হচ্ছে। অল্প যত পরিমাণ আপনারা আশা করছিলাম অতগুলি হয় নাই, বাট আস্তে আস্তে হয়তো উদ্ধার হবে। ব্যাপারে ময়মনসিংহে অপারেশন ডেভিল হান্টের অভিযানে 22 জনকে
আটক করেছে পুলিশ। গত 24 ঘন্টাতে মহানগর ও জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এদের সকলেই আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত এবং বিভিন্ন মামলার আসামি। এছাড়া অপারেশন ডেভিল হান্টে গাজীপুরে 48 জন এবং খুলনায় 14 জনকে গ্রেপ্তার করা হয়। পরীক্ষামূলক যাত্রা শেষে যমুনা রেল সেতুতে নিয়মিত যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। সকাল 11:30টার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনটি প্রথমবারের মতো নবনির্মিত যমুনা রেল সেতু অতিক্রম করে। এরই সাথে বঙ্গবন্ধু সেতুতে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। প্রকল্প পরিচালক জানান, 4.8 কিলোমিটার দীর্ঘ যমুনা রেল সেতুতে দুটি লাইন থাকলেও প্রথমে একটি লাইন দিয়ে উভয় দিকে ট্রেন চলাচল করবে। আগামী 18 ফেব্রুয়ারি আনুষ্ঠানিক উদ্বোধনের পর 2 লাইনে ট্রেন চলাচল শুরু হবে। যমুনা রেল সেতু নির্মাণ প্রকল্পে ব্যয় হয়েছে 16,780 কোটি 96 লাখ টাকা। শুধু গ্রুপ পর্ব নয়, বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের সামর্থ্য রাখে বলে জানিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ওয়ানডে ফরম্যাটের বিশ্ব আসরের আগে বিপিএল খেলা নিয়ে আফসোস নেই তার। দেশ ছাড়ার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এসব কথাই বলেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এই অধিনায়ক। আত্মবিশ্বাস নয়, দলের ওপর আস্থা থেকেই অধিনায়ক শান্তর কণ্ঠে এই প্রত্যয়। সেই সাথে কোচের মন্তব্যের সাথে দ্বিমত করে ব্যাখ্যাও দিলেন এমন বক্তব্যের। ফরম্যাট ওয়াইজ অবশ্যই একটু তো ডিফারেন্স থাকে, বাট আমার মনে হয় যেভাবে স্পেশালি ব্যাটসম্যানরা খেলছে টুর্নামেন্টটা, উইকেটটা ভালো ছিল। আমরা যে কন্ডিশনে খেলবো আশা করছি যে এর থেকে হয়তো বেটার উইকেট থাকবে। সো ব্যাটাররা ভালো প্রিপারেশন নিয়েছে। এখন লম্বা সময় মাঠে থাকাটা ইম্পর্টেন্ট। যে 15 জন ক্রিকেটার এই স্কোয়াডে আছেন, আমি 15 জনকে নিয়ে খুবই খুশি এবং আমি কনফিডেন্ট যে এই 15 জনের ভিতরে যেই খেলবে সে মানে একা হাতে ম্যাচ জিতাইতে পারে, ওই অ্যাবিলিটি সবার আছে। সো আমি কোয়াইট হ্যাপি যে স্কোয়াডটা আমাদের। রাওয়ালপিন্ডিতে টেস্ট জেতার অভিজ্ঞতা আছে বাংলাদেশের। ওই উইকেট সম্পর্কে ধারণাটা তাই বাড়তি পাওয়া শান্তদের। রাওয়ালপিন্ডিতে খুব ভালো এক্সপেরিয়েন্স, আমাদের পাকিস্তানের সাথে টেস্ট আমরা জিতে আসলাম। সো ম্যাক্সিমাম ক্রিকেটার এখানে আছে, আমার মনে হয় 6-7টা ক্রিকেটার তো আছে। সো এই এক্সপেরিয়েন্সটা কাজে দিবে এবং এই মেমোরিজগুলা অবশ্যই হেল্প করে মেন্টালি। 19 ফেব্রুয়ারি আরব আমিরাত ও পাকিস্তানে শুরু হবে হাইব্রিড মডেলের চ্যাম্পিয়ন্স ট্রফি। বৃহস্পতিবার রাত 1:45টায় দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। সেখানে তাদের একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে। তৌসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্টস। দর্শকের সঙ্গে শেষ করছি দীপ্ত সংবাদ। শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম থাকছে আরেকবার। ক্ষমতায় টিকে থাকতেই শেখ হাসিনা নির্বিচারে এগুলির নির্দেশ দেন। জুলাই অভ্যুত্থান নিয়ে জাতিসংঘের প্রতিবেদন। অন্ধকার যুগের প্রতিষ্ঠা করেছিল আওয়ামী লীগ সরকার, আয়নাঘর পরিদর্শন শেষে বললেন প্রধান উপদেষ্টা। পুলিশের বাধা ভেঙে সচিবালয় এলাকায় অবস্থান বিডিআরের চাকরিচ্যুত সদস্যদের, পুনর্বহাল সহ 6 দফা দাবি। আর এই ছিল এখনকার মতো। আমাদের পরের আয়োজন রাত 11টার দীপ্ত সংবাদ দেখার আমন্ত্রণ রইল। তখন সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ।